আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমরা লাস্ট ক্লাসে সেল ইনজুরি শুরু করেছিলাম, যেখানে আমরা রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল সেল ইনজুরিটা একটু খুব অল্পভাবে বুঝে নিয়েছিলাম। আজকে আমাদের আর খুব বেশি বাকি নেই, আমার মনে হয় খুব ছোট একটা ক্লাস হবে। সেলুলার অ্যাডাপ্টেশন, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, এই ছোটোখাটো কিছু জিনিস বাকি আছে। হ্যাঁ, তো আজকে আমরা চেষ্টা করব এই জিনিসগুলো একটু সংক্ষেপে বুঝে নেওয়ার জন্য। তো আমার মনে হয় আসলে সেলুলার অ্যাডাপ্টেশন খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, খুব কমন কিছু টিপিক্যাল কিছু কোশ্চেন আসে এখান থেকে, খুব বেশি কিছু পড়তেও হয় না। সবাই আমার মনে হয় এটা সম্পর্কে খুব ভালো বোঝো এমনিতেই, তারপরেও আমরা একটু ব্রিফলি আজকে একটু আলোচনা করি। হ্যাঁ, আমাদের আজকে টপিকস, তাহলে প্রথম টপিকস সেলুলার অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটু জানি সেলুলার অ্যাডাপ্টেশনটা কি। ঠিক আছে, কখন আমরা সেলুলার অ্যাডাপ্টেশন বলবো। আগের ক্লাসে আমরা খুব সংক্ষেপে জেনেছিলাম যে যখন কোনো ইনজুরিয়াস স্টিমুলাস বা যে কোনো ধরনের স্টিমুলাস যখন সেলে আসে, যেটা সেলের জন্য নর্মাল না, তখন সেল প্রথমে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। যদি না হয় তখন সেটা সেল ইনজুরির দিকে আস্তে আস্তে এগোতে থাকে। তো সেই অ্যাডাপ্টেশন যেটার কথা বলেছিলাম আজকে, সেটা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। আচ্ছা, তাহলে সেলুলার অ্যাডাপ্টেশনটা কি? যখন কোনো একটা সেলের যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেলের যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টে যদি কোনো চেঞ্জ হয় যেটা নর্মাল না, এই এনভায়রনমেন্টাল চেঞ্জের রেসপন্সে সেলের ভিতরেও কিছু চেঞ্জ হয়। এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটার সাথে সেল তখন নিজেকে কোপ আপ করার চেষ্টা করে। এই যে কোপ আপ করার চেষ্টায় সেলের ভিতরে যে চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জগুলোকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশন, যেটা রিভার্সিবল। ঠিক আছে, এটা একটা রিভার্সিবল চেঞ্জ, মানে যে এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে এই অ্যাডাপ্টিং রেসপন্সটা হচ্ছে, যদি সেই চেঞ্জগুলোকে আমরা রিভার্স করতে পারি, মানে এনভায়রনমেন্টের সেই চেঞ্জগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, নর্মাল করতে পারি, তখন সেল আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তার মানে এটা রিভার্সিবল একটা চেঞ্জ। এখন এখানে কি কি চেঞ্জ হতে পারে? সেলের সাইজ চেঞ্জ হতে পারে, নাম্বার চেঞ্জ হতে পারে, সেলের ফিনোটাইপিক চেঞ্জ হতে পারে, সেলের ফাংশনাল চেঞ্জ হতে পারে, তাই না? আচ্ছা, আর কি চেঞ্জ হতে পারে? সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে কি জানলাম আমরা? কোনো একটা সেলের এনভায়রনমেন্টাল চেঞ্জের রেসপন্সে সেলের ভিতরে সেলের সাইজ, নাম্বার, ফেনোটাইপ, ফাংশনাল বা মেটাবলিক অ্যাক্টিভিটির কোনো চেঞ্জ যদি হয় যেটা অলওয়েজ রিভার্সিবল, তাহলে তখন সেটাকে আমরা বলবো সেলুলার অ্যাডাপ্টেশন। ঠিক আছে, এটা ফিজিওলজিক্যালিও হতে পারে, আবার অনেক সময় প্যাথোলজিক্যালও হতে পারে। ফিজিওলজিক্যালটা ইউজুয়ালি কখন হয়, কেন এই অ্যাডাপ্টেশনটা হয়? ফিজিওলজিক্যাল হতে পারে যদি বডিতে যে কোনো ধরনের হরমোনাল স্টিমুলেশন বা যে কোনো এন্ডোজেনাস কেমিক্যাল মেডিয়েটার্স যদি অ্যাক্ট আপন দ্য এপিথেলিয়াল সেলস অর এনি আদার সেলস, যে কোনো সেলের উপরে যদি যে কোনো ধরনের কেমিক্যাল মেডিয়েটার বা হরমোন কাজ করে, তখন সেই সেলটা নর্মালি সেই হরমোন অথবা কেমিক্যাল মেডিয়েটার রেসপন্সে যে চেঞ্জগুলো করে, সেই চেঞ্জগুলো হচ্ছে ফিজিওলজিক অ্যাডাপ্টেশনের মধ্যে পড়বে। আর প্যাথোলজিক কখন? প্যাথোলজিক হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেস, সেলে নর্মালি কোনো স্ট্রেসফুল কন্ডিশন থাকার কথা না, কিন্তু যে কোনো স্ট্রেস, সেটা হতে পারে হরমোনাল এক্সেসিভ স্টিমুলেশন বা যে কোনো ধরনের কোনো ইনজুরিয়াস স্টিমুলেশন, কোনো ইরিটেন্ট সাবস্টেন্স, সে ধরনের সাবস্টেন্সের এগেনস্টে সেল যদি তার ফাংশনাল এবং স্ট্রাকচারাল অল্টারেশন করে, তখন সেটাকে আমরা বলবো প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তাহলে অ্যাডাপ্টেশনে আমরা জানলাম ডেফিনেশনের মাধ্যমে কি কি হতে পারে। এটা একটা নর্মাল সেল, এই সেলের সাইজে আমরা জানলাম চেঞ্জ হতে পারে। সাইজে কি চেঞ্জ হতে পারে? সেলটা ছোট হয়ে যেতে পারে বা সেলটা বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, লক্ষ্য করো এখানে কিন্তু শুধু সেলের সাইজে চেঞ্জ হয়েছে, সেলের নাম্বারের কোনো অল্টারেশন হয়নি। আমরা সাইজের পরে বলেছিলাম নাম্বার, যদি নাম্বারে অল্টারেশন হয়, এই একটা সেল থেকে যদি অনেকগুলো সেল হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটাও এক ধরনের অ্যাডাপটিভ রেসপন্স। আর কি হতে পারে? এটা এক ধরনের সেল আছে, এই সেলটা
চেঞ্জ হয়ে যদি অন্য কোনো সেল হয়, যেমন ধরো যে কোনো এক ধরনের এপিথেলিয়াম, মনে করো স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে যদি সেটা চেঞ্জ হয়ে কলামনার, বা কলামনার থেকে যদি স্কোয়ামাস হয়ে যায়, মানে যে কোনো ধরনের সেল সেটা চেঞ্জ হয়ে, মনে করো এই সেলটা রাউন্ডেড, যদি এই সেলটা চেঞ্জ হয়ে হেক্সাগোনাল হয়ে, রেক্টেঙ্গুলার হয়ে যায়, হেক্সাগোনাল হয়ে যেতে পারে, মানে সেলটা যা ছিল তার থেকে চেঞ্জ হয়ে গেল, নর্মাল সেল আর থাকলো না, তাহলে এই এতগুলো হচ্ছে অ্যাডাপটিভ চেঞ্জ হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, সেলের নাম্বারে চেঞ্জ হতে পারে, অ্যান্ড সেলের যে টোটাল যে স্ট্রাকচারাল যে কোয়ালিটি, সেই টোটাল স্ট্রাকচারাল কোয়ালিটিটা চেঞ্জ হয়ে একটা সেল অন্য একটা আলাদা সেলে তৈরি হতে পারে। এখন আমরা আসি, এই যে চেঞ্জগুলো আমরা পড়লাম এতক্ষণ, সেই চেঞ্জগুলোর আসলে কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে। ঠিক আছে, প্রথমেই আমরা যাব হাইপারট্রফি। হাইপারট্রফিটা কি? একটা নর্মাল সেল যখন তার থেকে সাইজে বড় হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো হাইপারট্রফি, মানে ইনক্রিজ ইন দা সেল সাইজ। ঠিক আছে, এখন সেল সাইজ যদি বলা হয়, মনে করো এটা একটা অর্গান, ঠিক আছে, এই অর্গানে এই সেলগুলো ছিল, এখন এই সেলগুলো বড় হয়ে গেল, সেলগুলো বড় হয়ে গেল, তাহলে অর্গানটা বড় হয়ে যাবে না? অর্গানটাও বড় হয়ে গেল, তাই না? তাহলে আমরা জানলাম সেলের সাইজ বড় হয়ে গেলে, যে সেটা যদি মোর দেন ওয়ান সেল হয় তাহলে অর্গানটারও সাইজ বড় হয়ে যাবে। তাহলে ইন সাম হাইপারট্রফিটা কি হলো? ইনক্রিজ ইন দ্য সেল সাইজ রেজাল্টিং ইন ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দি অর্গান। আচ্ছা, পিওর হাইপারট্রফি যেখানে হয়, যেখানে পিওর হাইপারট্রফি হবে, শুধুমাত্র হাইপারট্রফি হবে, সেখানে সেলের নাম্বারে কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র সেলের সাইজে চেঞ্জ হয়। কিন্তু কখনো কখনো এই হাইপারট্রফি হাইপারপ্লাসিয়ার সাথে অ্যাকম্প্যানিড হতে পারে, হাইপারট্রফি প্লাস হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়াটা কি সেটা আমরা একটু পরে ডিটেলস বলছি, মনে রাখো। ঠিক আছে, কখনো কখনো হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া অ্যাকম্প্যানিড হতে পারে, সেই ক্ষেত্রে সেলের সাইজ যেমন বাড়বে সাথে সেলের নাম্বারও বাড়বে। আচ্ছা, এখন আমরা আসি হাইপারট্রফিটা কখন হয়। তাহলে পিওর হাইপারট্রফি কোথায় হবে? আমরা জানি সেলের ক্লাসিফিকেশন থেকে সেল ডিভাইড করতে পারে কি পারে না তার উপর ডিপেন্ড করে আমরা সেলকে মেইনলি তিন ভাগে ক্লাসিফাই করতে পারি, তাই না? একটা হচ্ছে ল্যাবাইল সেল, একটা হচ্ছে স্ট্যাবল সেল, আর সাথে আরেকটা হচ্ছে পার্মানেন্ট সেল। ল্যাবাইল সেলটা কি? যেই সেলটা কন্টিনিউয়াসলি ডিভাইড করতে পারে, কন্টিনিউয়াসলি রিপ্লেসড হতে পারে। এই সেলগুলো কোনগুলো? যেমন ধরো আমাদের স্কিনের এপিথেলিয়াম, আমরা জানি কন্টিনিউয়াস শেডিং হতে থাকে। তারপর ইন্টেস্টাইনাল যে লাইনিং এপিথেলিয়াম আছে, তাই না, এগুলো কিছুদিন পর পর রিনিউড হয়, তার মানে এদের কন্টিনিউয়াস ডিভাইডিং ক্যাপাসিটি থাকে, এগুলোকে বলা হয় ল্যাবাইল সেল। স্ট্যাবল সেল কি? স্ট্যাবল সেল হচ্ছে সেই সমস্ত সেল যাদের ডিভাইড করার, রেপ্লিকেট করার অ্যাবিলিটি আছে, কিন্তু প্রয়োজন না হলে রেপ্লিকেট করে না। ঠিক আছে, তার মানে এরা সাধারণত পার্মানেন্ট সেলের মতন থাকে, কিন্তু যদি প্রয়োজন হয় তখন তারা ডিভাইড করতে পারে, যেমন ফাইব্রোব্লাস্ট হতে পারে, যে কোনো কানেকটিভ টিস্যু সেলসগুলো। আর পার্মানেন্ট সেলগুলো কি? যেগুলো কখনোই ডিভাইড করতে পারে না, এরা একবার যখন ম্যাচিউর হয়ে যাবে, একবার ম্যাচিউর হয়ে যাওয়ার পরে এরা আর কখনোই ডিভাইড করবে না, লাইফ লং যেভাবে ছিল সেভাবেই থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। পার্মানেন্ট সেলের এক্সাম্পলগুলো কি কি? স্ট্রায়াটেড মাসল সেলস গুলো, যেমন কার্ডিয়াক মাসল সেলস, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, আর কি নিউরাল টিস্যু। আচ্ছা, নিউরন, এই সেলগুলো কখনোই ডিভাইড করতে পারবে না, এগুলো হচ্ছে পার্মানেন্ট সেল। তাহলে হাইপারট্রফি আমরা বললাম সেলের সাইজ বড় হয়ে যাবে, তো যখন সাইজ বড় হবে এবং যদি হাইপারপ্লাসিয়া না হয় তাহলে সাইজ যে কোনো সেলে বড় হতে পারবে, তাই না? আর হাইপারপ্লাসিয়া যদি, আচ্ছা আমার মনে হয় আমি যদি হাইপারপ্লাসিয়াটা আগে বুঝিয়ে দিই তাহলে তোমাদের এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমি এই কথাটা একটু পরে আসি।
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, অনেক সময় হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া একসাথে হতে পারে। এখন তাহলে হাইপারট্রফির এক্সাম্পলগুলো আমরা আগে জানি। আচ্ছা, তার আগে জানি হাইপারট্রফিটা কি কারণে হতে পারে। আচ্ছা, এখানে কি হয়, যে কোনো ধরনের স্টিমুলেশন, যেমন গ্রোথ ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে, কিছু মেকানিক্যাল সেন্সার্স, এগুলোর কারণে কি হয়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইনক্রিজ করে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যদি ইনক্রিজ করে, মনে করো এখানে কোনো গ্রোথ ফ্যাক্টরের কারণে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইনক্রিজ করবে। যদি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইনক্রিজ করে তাহলে প্রোটিন সিনথেসিস বেশি হবে। প্রোটিন সিনথেসিস বেশি হলে মায়োফিলামেন্টস বেশি সিনথেসিস হবে। এগুলো তোমাদের খুব বেশি লাগবে না, এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি। হ্যাঁ, কোনো গ্রোথ ফ্যাক্টর বা কোনো মেকানিক্যাল সেন্সারের কারণে যদি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের পরিমাণ বেড়ে যায়, তখন এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কারণে বেশি বেশি প্রোটিন ট্রান্সক্রিপশন হবে। যদি প্রোটিন বেড়ে যায় তাহলে সেলের ভিতরে মায়োফিলামেন্টসের সংখ্যা বেড়ে যাবে এবং সেল সাইজ বড় হতে থাকবে। হ্যাঁ, সেলের মধ্যে স্ট্রাকচারাল প্রোটিন যদি বেড়ে যায় তাহলে সেল বড় হবে না? ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা জানি এই হাইপারট্রফি ইউজুয়ালি কোথায় কোথায় হতে পারে, বডির কোন কোন পার্টে হতে পারে। হাইপারট্রফি মানে সেল বড় হবে, যে কোনো ধরনের সেল বড় হতে পারে, তাই না? যে সেল ডিভাইড করতে পারবে সেই সেলও বড় হতে পারবে, যে সেল ডিভাইড করতে পারবে না সেই সেলও বড় হতে পারবে। হ্যাঁ, মানে সেলের সাইজের সাথে ডিভাইডেশনের কোনো রিলেশন নাই, তার মানে সব ধরনের সেলে হাইপারট্রফি হতে পারবে। আচ্ছা, কোথায় কোথায় হতে পারে, এটা ফিজিওলজিক্যালও হতে পারে, আমরা পড়েছি না, অ্যাডাপ্টেশনটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। একই রকম ভাবে হাইপারট্রফিও ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যালও হতে পারে। ফিজিওলজিক্যাল হাইপারট্রফির মোস্ট কমন এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে ম্যাসিভ এনলার্জমেন্ট অফ ইউটেরাস। আমরা জানি প্রেগনেন্ট ইউটেরাসের কি হয়, খুব ছোট্ট একটা ইউটেরাস থাকে না, তারপর সেটা প্রেগনেন্ট, যখন ইউটেরাসটা গ্র্যাভিড হয় তখন সেটা ফিটাসের এনলার্জমেন্টের সাথে সাথে ইউটেরাসের ফাইবারগুলো বড় হতে থাকে, ইউটেরাসটাও আস্তে আস্তে বড় হতে থাকে, তাই না? তা না হলে এত বড় একটা ফিটাস অ্যাকোমোডেট করতে পারতো না। আচ্ছা, তার মানে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। প্রেগনেন্সি কি প্যাথোলজিক্যাল না? তো তাহলে প্রেগনেন্সি যেহেতু ফিজিওলজিক্যাল কন্ডিশন, প্রেগনেন্সির রেসপন্সে ইউটেরাসের সাইজের যে চেঞ্জ সেটাও একটা ফিজিওলজিক্যাল রেসপন্স। ঠিক আছে, এখানে কি হয়, প্রেগনেন্সির সময় যে প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে হরমোনগুলো আসে, এই ইস্ট্রোজেনের স্টিমুলেশনের কারণে প্রেগনেন্সির যে প্রেগনেন্সি হরমোন ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেনের স্টিমুলেশনের কারণে কি হয়, যে ইউটেরাসের যে স্মুথ মাসেল থাকে, এই স্মুথ মাসেলে হাইপারট্রফি হয়। ঠিক আছে। আচ্ছা, আমি হাইপারট্রফি পড়ানোর সময় বলেছিলাম যে কোনো কোনো কন্ডিশন আছে যেখানে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া একই সাথে হতে পারে। এটা হচ্ছে এমন একটা কন্ডিশন, প্রেগনেন্ট ইউটেরাস, হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ইস্ট্রোজেনিক স্টিমুলেশনের কারণে স্মুথ মাসেলে হাইপারট্রফি হবে প্লাস হাইপারপ্লাসিয়াও হবে। এরকম আরেকটা কন্ডিশন যেখানে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া বোথ হয়, আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে ফিমেল ব্রেস্ট। ঠিক আছে, ফিমেল ব্রেস্ট, যেখানে ব্রেস্টের যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থাকে সেই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামে একই সাথে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া বোথ অকার। আচ্ছা, আর কি হতে পারে, যদি কোনো অর্গানের ওয়ার্ক লোড বেড়ে যায়। আমরা দেখি না যারা এক্সারসাইজ করে খুব বেশি, তাদের এই যে ডেলটয়েড, বাইসেপস, এগুলো কি হাইপারট্রফিড হয়ে যায়, তাই না? বড় হয়ে যায়, মানে মাসেল ফাইবারগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এক্সারসাইজ করতে করতে। যখন এক্সারসাইজ করো তার মানে মাসেল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন হচ্ছে, মাসেলের ওয়ার্ক লোড বাড়ছে, মাসেলের ওয়ার্কিং ক্যাপাসিটি বাড়ছে। তাহলে এই ওয়ার্কিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে মাসেল ফাইবারের লেন্থে যে ইনক্রিজটা হয় সেটার জন্যই যে আলটিমেট রেজাল্ট আমরা কি দেখি, মাসেলটা বড় হয়ে যায়, তাই না? তাহলে এটা শুধু স্কেলেটাল মাসেলের কথা বলছি না, যে কোনো ধরনের স্ট্রায়াটেড মাসেলেই যদি ওয়ার্ক লোড বেড়ে যায় তাহলে এই যে অ্যাথলেটসদের যে মাস্কুলার হাইপারট্রফিটা হয়, এটা কি hypertrophy of striated muscle। ঠিক আছে, striated muscle কি কি, skeletal muscle and cardiac muscle, তাই না? কার্ডিয়াক মাসেল, এই দুইটা হচ্ছে
স্ট্রায়াটেড মাসেল। তাহলে যদি স্কেলেটাল মাসেলে হাইপারট্রফি হয়, যেমন অ্যাথলেটসদের যেটা হয় যারা বেশি এক্সারসাইজ করে বা যাদের ওয়ার্কলোড বেশি, যাদের স্কেলেটাল মাসেলের ওয়ার্কলোড বেশি, সেই ক্ষেত্রে যে স্কেলেটাল মাসেলের যে হাইপারট্রফিটা হয় সেটা আমরা ফিজিওলজিক্যাল হাইপারট্রফি বলবো। এখন কার্ডিয়াক মাসেলে যদি হাইপারট্রফি হয় তাহলে কি আমরা সেটাকে ফিজিওলজিক্যাল বলবো? ফিজিওলজিক্যালি কারো কি কার্ডিয়াক মাসেলে হাইপারট্রফি হয়? না, হয় না। কার্ডিয়াক মাসেলেও যদি ওয়ার্কলোড বেড়ে যায়, মানে হার্টের উপরে যদি ওয়ার্কলোড বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কার্ডিয়াক মাসেলেরও হাইপারট্রফি হতে পারে, যেটাকে আমরা বলবো প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। এবং এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, সবাই মনে রাখো। যদি বলে যে হাইপারট্রফির একটা প্যাথোলজিক্যাল এক্সাম্পল দিতে, মানে প্যাথোলজিক্যাল হাইপারট্রফির একটা এক্সাম্পল, কি বলবে তোমরা? প্যাথোলজিক্যাল হাইপারট্রফি অফ কার্ডিয়াক মাসেল, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? আচ্ছা, এখানে কি হয় এটা বোঝার জন্য একটু হেমোডাইনামিকটা বুঝতে হবে। হ্যাঁ, হেমোডাইনামিক সার্কুলেশনটা একটু বুঝতে হবে। কি হয় মনে করো কারো সিস্টেমিক হাইপারটেনশন আছে। ঠিক আছে? আচ্ছা, এটা হার্ট, এটা হচ্ছে ভালভ। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই লেফট ভেন্ট্রিকল থেকে এয়ারটা হোল বডিতে ব্লাড সাপ্লাই দিবে, তাই না? এখন যদি কারো সিস্টেমিক হাইপারটেনশন থাকে, মানে এই সিস্টেমিক সার্কুলেশনে, এটাই তো সিস্টেমিক সার্কুলেশন, আমরা জানি তো সবাই। সিস্টেমিক সার্কুলেশনে কারো যদি প্রেশার বেশি থাকে বা এখানে যদি কোনো কারণে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, তখন এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পাম্প করে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, তখন এই বেশি ফোর্স দিয়ে তখন ব্লাডটা পাম্প করতে হবে। হ্যাঁ, এই বেশি রেজিস্ট্যান্স যখন থাকবে, যখন প্রেশার বেশি থাকবে বা কোনো অবস্ট্রাকশন থাকবে, তখন রেজিস্ট্যান্স বেশি থাকবে। তো আমরা জানি বেশি রেজিস্ট্যান্সের এগেনস্টে কোনো কাজ করতে হলে আমাদেরকে ফোর্স বেশি দিতে হবে। একই রকম ভাবে এই রেজিস্ট্যান্সের এগেনস্টে লেফট ভেন্ট্রিকলকে পাম্প করতে হলে তাকে ফোর্স বেশি দিতে হবে, মানে ফোর্স অফ কন্ট্রাকশনটা আরো বেশি লাগবে। তো এই ফোর্সটা যদি বেড়ে যায় আস্তে আস্তে, তার মানে কি এর ওয়ার্ক লোডটা বেড়ে গেল না? মানে যতটুকু ফোর্সে তার কন্ট্রাকশন করার কথা তার থেকে আরো বেশি ফোর্সে তাকে কন্ট্রাকশন করতে হচ্ছে, তার মানে তার ওয়ার্ক লোডটা অনেক বেড়ে গেল। এই কারণে এই যে মাসেলগুলো হাইপারট্রফি হয়ে যাবে। এটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, and it is a classic example of pathological hypertrophy. আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেখানে হচ্ছে এই যে এই অ্যাডাপ্টেশনের যে চেঞ্জগুলো, হ্যাঁ, এই চেঞ্জগুলো আমরা বলেছি যে রিভার্সিবল, কিন্তু যে কারণে এই অ্যাডাপ্টেশন হচ্ছে, এনভায়রনমেন্টালের যে স্ট্রেস, যে ধরনের স্টিমুলেশনের কারণে এই চেঞ্জটা হচ্ছে, সেই স্টিমুলেশনটা যদি আমরা সরিয়ে না ফেলি, তাহলে আস্তে আস্তে এই চেঞ্জগুলো, অ্যাডাপ্টেশনটা রিভার্সিবল বলেছি না, কিন্তু চেঞ্জগুলো আস্তে আস্তে ইরিভার্সিবল সেল ইনজুরির দিকে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হাইপারট্রফি পড়ে ফেলেছি। হাইপারট্রফি কি জানলাম, কিভাবে হয় জানলাম, কোথায় কোথায় হয় ইউজুয়ালি সেটাও জানলাম। এখন আমরা আসি যেটা নিয়ে আমরা অনেক কথা বললাম এতক্ষণ, হাইপারট্রফির সাথে অ্যাকম্প্যানিড থাকতে পারে কি, সেটা হাইপারপ্লাসিয়া। এখন তাহলে আমরা জানি হাইপারপ্লাসিয়াটা কি। হাইপারট্রফিতে আমরা বলেছি যে যদি সেল সাইজটা বড় হয়ে যায়। হাইপারপ্লাসিয়াটা কি? যদি সেলের সাইজ ঠিক থাকতে পারে কিন্তু সেলের নাম্বার, মনে করো একটা সেল ছিল, সরি সেলটা একটু ছোট হয়ে গেল, তোমরা ধরে নাও যে এগুলোর সাইজ সমান। ঠিক আছে? আচ্ছা, কি হলো, যদি যে সেলটা থাকবে সেই সেলের নাম্বারে যদি কোনো চেঞ্জ হয়, যদি নাম্বার বেড়ে যায়, তখন আমরা সেটাকে বলবো হাইপারপ্লাসিয়া, তাই না? আমরা আগেই পড়েছি হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল, অলরেডি আমরা দুইটা এক্সাম্পল পড়ে ফেলেছি যেখানে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া একই সাথে হয়। কি কি পড়েছিলাম? ইউটেরাসে, প্রেগনেন্ট ইউটেরাস অ্যান্ড ফিমেল ব্রেস্ট। আচ্ছা, তাহলে হাইপারপ্লাসিয়াটা কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে সেলের নাম্বারে চেঞ্জ হবে। তাহলে বাই ডেফিনেশন যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য সেলস ইন অ্যান অর্গান। ঠিক আছে? আচ্ছা, এই সেলের নাম্বারটা তাহলে কেন চেঞ্জ হবে? এই সেলের প্রলিফারেশন হবে, খুব স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছি আমরা সেলুলার প্রলিফারেশন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি তখন যেটা বলছিলাম, তাহলে সেলের প্রলিফারেশন হতে হলে একটা সেল থেকে দুইটা সেল কিভাবে হবে? সেলকে ডিভাইড করতে হবে। তাহলে যে কথাটা তখন বলছিলাম যে সেলের ক্লাসিফিকেশন আমরা পড়লাম, স্ট্যাবল সেল, ল্যাভাইল সেল অ্যান্ড পার্মানেন্ট সেল। এখন যেই সেলের ডিভাইড করতে হবে
সেই সেলের যদি ডিভাইডিং অ্যাবিলিটিটা না থাকে তাহলে সেই সেলে হাইপারপ্লাসিয়া হবে হবে না। তাহলে আমরা কিছু পার্মানেন্ট সেলের নাম পড়েছি না, যেমন স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, নার্ভ টিস্যু। এই সেলগুলোতে কখনোই সেল ডিভিশন হয় না। এরা আমরা যে সেল সাইকেলের যে স্টেজগুলো জানি, কি কি স্টেজ কি হয়, মাইটোসিস, তারপর G1 S G2, তাই না? এই যে এই সেল সাইকেলের এই যে স্টেজগুলো, এই প্রত্যেকটা স্টেজ যে সেলে হতে পারবে সেই সেলেই শুধুমাত্র হাইপারপ্লাসিয়া হওয়া পসিবল। নন ডিভাইডিং কোনো সেলে মাইটোসিস হবে না অ্যান্ড সেল প্রলিফারেশন হতে পারবে না। তার মানে হাইপারপ্লাসিয়া শুধুমাত্র স্ল্যাবাইল অথবা ক্ষেত্র বিশেষে স্ট্যাবল সেলে হতে পারে, কিন্তু পার্মানেন্ট সেলে কখনোই হাইপারপ্লাসিয়া হবে না। ঠিক আছে? পার্মানেন্ট সেলগুলো কি করে, এই মাইটোসিসের পরে এরা G1 ফেজ থেকে এরা G0 ফেজে চলে যায়, হ্যাঁ, যেখান থেকে এরা এই নর্মাল সেল সাইকেলে আর ফিরে আসতে পারে না। ম্যাচিউর সেলগুলো আর সেল সাইকেলের মধ্যে থাকে না। তাহলে আমরা কি জানলাম, হাইপারপ্লাসিয়া কোথায় হবে, যে সেলগুলো ডিভাইড করতে পারে, রেপ্লিকেট করতে পারে। পার্মানেন্ট সেলে কখনোই হাইপারপ্লাসিয়া হবে না। ঠিক আছে? এখন এটাও ফিজিওলজিক্যালও হতে পারে, প্যাথোলজিক্যালও হতে পারে। ফিজিওলজিক্যাল আমরা কখন বলবো, আচ্ছা, যখন কোনো গ্রোথ ফ্যাক্টর বা হরমোনাল যে কোনো ধরনের স্টিমুলেশনের কারণে সেলুলার প্রলিফারেশন হয় যেটা বডিতে নর্মাল। যেমন ধরো, আবারও আসি ইউটেরাসের কথা, অলরেডি প্রেগন্যান্ট ইউটেরাসের একটা এক্সাম্পল আমরা পড়েছি। আচ্ছা, ইউটেরাসে আর কখন হাইপারপ্লাসিয়া হতে পারে, আমরা জানি নর্মাল মেয়েদের যে একটা মান্থলি সাইক্লিক্যাল চেঞ্জ হয় ইউটেরাসে, তো সেই সাইক্লিক্যাল চেঞ্জে কি হয়, নতুন একটা সাইকেল যখন শুরু হয় তখন এন্ডোমেট্রিয়াল শেডিং হয়ে যাওয়ার পরে রিমেইনিং যে এন্ডোমেট্রিয়াম থাকে সেই এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়ামটাতে একটা ব্রাস্ট প্রলিফারেশন হয়, তাই না? এই প্রলিফারেশনটা কেন হয়, কিছু গ্রোথ ফ্যাক্টরের স্টিমুলেশনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এক্সাম্পল জানলাম, একটা ইউটেরাসের একটা আমরা বললাম হাইপারপ্লাসিয়া কখন হচ্ছে, একটা হচ্ছে নর্মাল যে সাইকেল, সে নর্মাল সাইকেলের সময় যে এপিথেলিয়াল ব্রাস্ট প্রলিফারেশন হচ্ছে সেটা। আরেকটা আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাস। আর কি পড়েছি, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অফ দ্য ব্রেস্টেও হাইপারপ্লাসিয়া হয়। আচ্ছা, এগুলো আমরা বললাম হরমোনাল। ঠিক আছে? এগুলো হচ্ছে হরমোনাল কজ। আমরা কিন্তু ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়ার মধ্যে আছি, এগুলো হচ্ছে হরমোনাল কজ। আরেকটা ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হতে পারে যেটা হচ্ছে কম্পেনসেটরি। নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কিছুকে কম্পেনসেট করতে চাচ্ছে, তাই না? আচ্ছা, কিছু সেলের কথা আমরা বলেছিলাম যে নর্মালি ডিভাইডিং নর্মালি পার্মানেন্ট সেলের মতন বিহেভ করে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তারা ডিভাইড করতে পারে, তাই না? সেগুলোকে আমরা কি বলেছিলাম, স্ট্যাবল সেল। এখন এটা হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম হয় ইউজুয়ালি স্ট্যাবল সেলে। কোথায় হতে পারে, আচ্ছা, যেমন ধরো কারো যদি কোনো লিভারে এমন কোনো ডিজিজ থাকে যে ডিজিজটার কারণে তার লিভারের কোনো একটা লোব রিসেক্ট করে ফেলতে হচ্ছে, কোনো একটা লোব কেটে ফেলে দিতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে রিমেইনিং যে পার্টটুকু থাকে, যে অংশটুকু রয়ে যায়, সেই অংশটুকুতে যেই সেলগুলো থাকে, নর্মাল সেলগুলো থাকে, সেই নর্মাল সেলগুলোর এই প্রলিফারেটিভ ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যায়। এর কারণে এই নর্মাল সেলগুলোকে ডিভাইড করতে করতে লিভারের যে নর্মাল সাইজ ছিল রিসেক্ট করার আগে, লিভারকে আবার পুনরায় সেই সাইজে নিয়ে আসে। ঠিক আছে? এটাকে বলে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। নর্মালিতে হয় না। হ্যাঁ, নর্মালি যদি লিভার সেল ডিভাইড করতো তাহলে কি হতো, লিভার সেল বড় হচ্ছে তো বড় হচ্ছে, তাই না? তো অ্যাবডোমেনে জায়গাই হতো না, তাই না? আচ্ছা, তাহলে যখন আমরা লিভারের কোনো একটা অংশ রিসেক্ট করে ফেলি তখন রিমেইনিং নর্মাল সেলগুলোর প্রলিফারেটিভ অ্যাবিলিটি বেড়ে যাওয়ার কারণে লিভারের সাইজটা রিগেইন হয়। এটাকে আমরা বলছি কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। ঠিক আছে? আচ্ছা, যখন লিভারের সাইজটা রিগেইন হয়ে যাবে, লিভার যে সাইজে ছিল পুনরায় যখন আবার সেই সাইজে চলে আসবে, তখন কি হয়, কিছু গ্রোথ ইনহিবিটরি ফ্যাক্টরের মাধ্যমে সেই গ্রোথটা আবার, যে গ্রোথটা হচ্ছিল, যে প্রলিফারেশন হচ্ছিল, সেটা অ্যারেস্টেড হয়ে যায়, যার কারণে তখন আবার গ্রোথটা বন্ধ হয়ে লিভার তার নর্মাল সাইজ অ্যান্ড শেপে চলে আসে। তাহলে আমরা এতক্ষণ ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া পড়লাম, একটা হরমোনাল আর একটা কম্পেনসেটরি। এখন আমরা আসি তাহলে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়াটা কখন বলবো। প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। আচ্ছা,
কখন আমরা বলবো তাহলে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া? যখন কোনো হরমোন বা গ্রোথ ফ্যাক্টরের এক্সেসিভ স্টিমুলেশনের কারণে সেলের এক্সেসিভ প্রলিফারেশন হবে। এটার খুব সুইটেবল একটা এক্সাম্পল কি, মেলের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, এজিং এর সাথে সাথে এন্ড্রোজেনিক হরমোনাল স্টিমুলেশনের কারণে সেই গ্ল্যান্ডটার যদি হাইপারপ্লাসিয়াস, সেই গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায়, কেন বড় হয়? গ্ল্যান্ডের সেলের সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ, গ্ল্যান্ডের সেলের সংখ্যাটা বেড়ে যায়, তাহলে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তাহলে একটা খুব সুন্দর এক্সাম্পল আমরা কি বললাম, প্যাথোলজিক হাইপারপ্লাসিয়ার বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যেখানে এন্ড্রোজেনিক স্টিমুলেশনের কারণে প্রোস্টেট গ্ল্যান্ডের সেলুলার প্রলিফারেশন হয়ে গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। আর কি হতে পারে? আচ্ছা, আমরা হাইপারপ্লাসিয়ার ফিজিওলজিক্যাল স্টিমুলেশনের ফিজিওলজিক্যাল এক্সাম্পলে পড়েছিলাম যে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন হচ্ছে ইচ সাইক্লিক্যাল চেঞ্জে। এখন এই প্রলিফারেশনটা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের একটা ব্যালেন্স থাকে। ইস্ট্রোজেনটা আর কিছু গ্রোথ ফ্যাক্টর ইউজুয়ালি এই স্টিমুলেশন প্রলিফারেশনটাকে স্টিমুলেট করে, আর প্রোজেস্টেরন ইউজুয়ালি একটা ইনহিবিটরি ইফেক্ট এক্সার্ট করে অন দিস এপিথেলিয়াল প্রলিফারেশন। এই যে এই ব্যালেন্সটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, মনে করো শুধু ইস্ট্রোজেনিক স্টিমুলেশন আসছে, শুধু ইস্ট্রোজেনিক স্টিমুলেশনের কারণে যে ইউটেরাসের যে এপিথেলিয়াল সেল থাকে, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াল, যেগুলো প্রলিফারেশন হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যেটাকে তখন আমরা আর ফিজিওলজিক্যাল বলি না, তখন সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া, যার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে পরবর্তীতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? হাইপারপ্লাসিয়া যে কোনো সময় ক্যান্সারের রূপ নিতে পারে যদি সেটা প্যাথোলজিক্যাল হয়, তাই না? তাহলে আমরা জানলাম যে হাইপারপ্লাসিয়াকে আমরা বলতে পারবো অবশ্যই প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়াকে আমরা বলতে পারবো ইজ এ ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্ট চেঞ্জ। আচ্ছা, আর কি এক্সাম্পল হতে পারে? কোনো ভাইরাল ইনফেকশনে, যেমন প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনে যে স্কিন ওয়ার্ট হয়, হ্যাঁ, প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনে স্কিন ওয়ার্ট, এটাকেও আমরা বলবো প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। তাহলে আমরা মোটামুটি হাইপারট্রফি পড়ে ফেললাম, হাইপারপ্লাসিয়া পড়ে ফেললাম। আর কি আছে? একটা বলেছিলাম সেলের সাইজ যদি ছোট হয়ে যায়। এখন সেলের সাইজ ছোট হলে সেটাকে আমরা কি বলবো? অ্যাট্রোফি, ঠিক আছে, অ্যাট্রোফি। তাহলে সেখানে কি হয়? আমরা পড়েছিলাম হাইপারট্রফি হচ্ছে সেল বড় হয়ে যায়, হাইপারপ্লাসিয়া সেলের সংখ্যা বেড়ে যায়, আর অ্যাট্রোফি হচ্ছে যা ছিল তার থেকে যদি ছোট হয়ে যায়। এখানে মনে রাখতে হবে সেলের সাইজ ছোট হয়ে যায়, সেলটা কিন্তু ডেড নয়, হ্যাঁ, সেলের জাস্ট সাইজটা ছোট হয়ে যায়, সেলের যে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো থাকে, ফাংশনগুলো থাকে, সেগুলো কমে যাবে, সেলের ভিতরে অর্গানিলেসের নাম্বার কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাট্রোফির ডেফিনেশন যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? শ্রিঙ্কেজ অফ দ্য সেল সাইজ বাই লস অফ সেল সাবস্টেন্স। সেলের ভিতরের যে ইন্ট্রাসেলুলার যে সাবস্টেন্স গুলো থাকবে সেগুলো লস হওয়ার কারণে সেলের সাইজের যে চেঞ্জ হবে সেটাকে আমরা বলবো অ্যাট্রফি। আচ্ছা, এখন যেই সেলটা ছোট হয়ে যাবে সেই সেলের কাজও কম করবে, তাই না? হাইপারট্রফিতে আমরা পড়েছি যে কাজ বেশি হলে সেলটা বড় হয়ে যায়, তার মানে এখানে যদি কাজ না থাকে তাহলে সেলটা ছোট হয়ে যাবে। এখন কাজ না থাকতে পারে কখন একটা সেল কাজ করবে না, এটাও একই রকম ভাবে ফিজিওলজিক্যালও হতে পারে, প্যাথোলজিক্যালও হতে পারে। তাহলে পড়ি, হাইপারট্রফিতে খুব সহজে আমরা পড়েছি যে যদি ওয়ার্কলোড বেড়ে যায়, তাহলে অ্যাট্রফিতে আমরা কি বলবো? যদি ওয়ার্কলোড কমে যায়, ওয়ার্কলোড যদি কমে যায়। এখন ওয়ার্কলোড কখন কমে যেতে পারে? মনে করো কারো যদি ফ্র্যাকচার হয় কোনো লিম্বে, মনে করো কারো লোয়ার লিম্ব ফ্র্যাকচার আছে, তাহলে কি প্লাস্টার করে তাকে ইমোবিলাইজড রাখা হয়, তাই না? ইমোবিলাইজড যখন থাকে তখন সাধারণত সেই পায়ের কোনো কাজ থাকে না, হ্যাঁ, পা যেন নাড়াচাড়া না করতে পারে, সেই জন্যই তো সাধারণত প্লাস্টার করে ইমোবিলাইজড রাখা হয়, তাই না? তাহলে যখন একটা ইমোবিলাইজড অবস্থায় কোনো লিম্ফ থাকে তখন লিম্ফের যে মাসল সেলগুলো থাকে সেই সেলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যেতে থাকে, যার
যে কোনো পেশেন্ট এরকম যদি দেখো যে দীর্ঘদিন থেকে প্লাস্টার করা আছে, তাহলে তার প্লাস্টার রিমুভ করার পরে দেখবা যে সেই পাটা যে আরেকটা পায়ের থেকে, নর্মাল পায়ের থেকে কম্পারেটিভলি থিন হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা ওয়ার্কলোড কমে যাওয়ার কারণে সেখানে মাসেল সেলগুলোতে অ্যাট্রফি হয়ে গেছে। আর কি হতে পারে? আচ্ছা, যদি সেলের যে নার্ভ সাপ্লাই থাকে, সেই নার্ভ সাপ্লাই অথবা সেলের যে ব্লাড সাপ্লাই থাকে, সেই নার্ভ সাপ্লাই বা ব্লাড সাপ্লাই যদি কোনো কারণে সেল থেকে উইথড্র করা হয়, তাহলে কি হতে পারে? লস অফ ইনারভেশন, আর কি হতে পারে? লস অফ ব্লাড সাপ্লাই। এখন কোন সেলে যদি ব্লাড সাপ্লাই না থাকে, তাহলে সেই সেলে নিউট্রিশন যাবে? যাবে না। ব্লাড সাপ্লাই ছাড়াও অন্য যে কোনো কারণে সেলের জন্য যে নিউট্রিশনটা প্রয়োজন, সেই নিউট্রিশনটা যদি সেলে না আসতে পারে, তাহলেও সেলে অ্যাট্রফি হবে। তাহলে কি? নিউট্রিশনাল ডিপ্রাইভেশন। আচ্ছা, আর কি হতে পারে? যদি কোনো সেলের যে সেলগুলো হরমোন ডিপেন্ডেন্ট, হ্যাঁ, অথবা ইনডিরেক্টলি হরমোন ডিপেন্ডেন্ট, যেমন ধরো আমাদের গ্রোথের জন্য আমরা জানি বেশ কিছু হরমোনাল স্টিমুলেশন দরকার পড়েছিলাম, যে গ্রোথ হরমোন, ইনসুলিন, অ্যান্ড্রোজেন। হ্যাঁ, এখন এই হরমোনাল স্টিমুলেশনগুলো যদি কমে যায়, তাহলে সব ওভারঅল বডিতে যত সেল আছে সব সেলেরই গ্রোথ কম হবে, তাই না? আবার যদি স্পেসিফিক কোনো অর্গান, যে অর্গানে স্পেসিফিক কোনো একটা হরমোনাল স্টিমুলেশন দরকার, সেই স্টিমুলেশনও যদি কমে যায়, তাহলে সেখানেও অ্যাট্রফি হবে। সেই অ্যাট্রফিটা হবে শুধু লোকালাইজড। তাহলে কি বললাম? যে যদি হরমোনাল স্টিমুলেশন, হ্যাঁ, সেটা জেনারেলাইজড হতে পারে, লোকালাইজড হতে পারে। যদি হরমোনাল স্টিমুলেশনটা কমে যায়, লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা হচ্ছে এজিং। এজ বাড়ার সাথে সাথে, হ্যাঁ, বডির সকল অর্গানগুলো আস্তে আস্তে অ্যাট্রোফাইড হতে শুরু করে, যেটাকে আমরা বলি সেনাইল অ্যাট্রোফি। এজের সাথে রিলেটেড যে কোনো কিছুকে আমরা সাধারণত সেনাইল বলি, তাহলে এটা হচ্ছে সেনাইল অ্যাট্রোফি। তাহলে অ্যাট্রোফির কি কি আমরা কজ জানলাম? যদি কোনো কারণে কোনো সেলের ওয়ার্ক লোড কমে যায়, সেলের যে নার্ভ সাপ্লাই থাকে, সেই নার্ভ সাপ্লাইটা যদি লস হয়, ব্লাড সাপ্লাই যদি লস হয়, অথবা কোনো কারণে সেলের যে নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনটা যদি সেল না পায়, সেলের যে এন্ডোক্রাইন স্টিমুলেশন দরকার, যে হরমোনাল স্টিমুলেশন দরকার, সেই হরমোনাল স্টিমুলেশন যদি না থাকে, আরেকটা হচ্ছে নর্মাল এজিং প্রসেসের কারণে সেলে অ্যাট্রফি হতে পারে। আচ্ছা, এখন কি বলেছি? এটাও ফিজিওলজিক্যালও হতে পারে, প্যাথোলজিক্যালও হতে পারে। আচ্ছা, এই যে আমরা একটা বললাম যে যদি হরমোনাল স্টিমুলেশনটা লস হয়, এন্ডোক্রাইন স্টিমুলেশনটা লস হয়, কখন হতে পারে? যেমন ধরো মেয়েদের আফটার মেনোপজ কি হয়? আস্তে আস্তে যে ওভারিয়ান ফলিকুলগুলো অ্যাট্রোফাইড হতে থাকে, ব্রেস্টের অ্যাট্রফি হতে পারে, তারপর এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি হতে পারে। এগুলো সবই ফিজিওলজিক্যাল, মানে মেইনলি হরমোনাল স্টিমুলেশনের এই মেনোপোজের পর যে হরমোনাল স্টিমুলেশনটা উইথড্র হয়, সেই চেঞ্জগুলো ফিজিওলজিক্যাল অ্যাট্রফি। ঠিক আছে? আচ্ছা, এখানে কি হয় অ্যাট্রফিতে? এই সেলের ভিতরে যে কিছু স্ট্রাকচারাল প্রোটিন থাকে, একই সাথে সেই স্ট্রাকচারাল প্রোটিনের সিনথেসিস কমে যাবে, অন্যদিকে যে প্রোটিনগুলো থাকবে সেই প্রোটিনের ব্রেকডাউনও বেশি হবে। তাহলে কি কি হলো? একদিকে প্রোটিন সিনথেসিস কমে যাবে, অন্যদিকে প্রোটিন ব্রেকডাউন বেশি হবে। তাহলে সব মিলে সেলের ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স লস হবে। আচ্ছা, কিছু কিছু সময় এই কোনো একটা সেলের অ্যাট্রফি কি কারণে হয়? অটোফেগির মাধ্যমে। অটোফেগিটা কি জিনিস? যখন কোনো একটা সেল স্টার্ভড থাকে, হ্যাঁ, সেলের খাদ্য যদি না থাকে, তখন সেই সেলটা খাদ্য জোগাড় করে কোত্থেকে? তার নিজের ভিতর থেকে। তখন সেল নিজেকেই আস্তে আস্তে খেতে থাকে, হ্যাঁ, এটাকেই বলা হয় অটোফেগি। ঠিক আছে? তখন কি হয়? সেলের ভিতরে কিছু অটোফেগিক ভ্যাকিউলস দেখা যায়। ঠিক আছে? অটোফেগির জন্য যেই সেলে অ্যাট্রফি হয়, সেই সেলে আমরা কিছু অটোফেগিক ভ্যাকিউলস দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা হাইপারট্রফি পড়লাম, হাইপারপ্লাসিয়া পড়লাম, অ্যান্ড অ্যাট্রফি পড়লাম। এখন আমরা পড়বো মেটাপ্লাসিয়া।
আচ্ছা, মেটাপ্লাসিয়াটা কি আমরা বলেছিলাম যে একটা সেল চেঞ্জ হয়ে আরেকটা সেলে কনভার্ট হয়ে যাবে, তাই না? যে নর্মাল একটা সেল থাকবে, নর্মালি যে সেলটা যেখানে থাকার কথা সেই সেলটা চেঞ্জ হয়ে যদি অন্য কোনো একটা সেল হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো মেটাপ্লাসিয়া। তাহলে কি হবে? মেটাপ্লাসিয়া ইজ এ চেঞ্জ ইন হুইচ ওয়ান অ্যাডাল্ট সেল টাইপ, সেটা এপিথেলিয়াল সেল হতে পারে অথবা মেসেনকাইমাল সেল হতে পারে, রিপ্লেসড বাই অ্যানাদার অ্যাডাল্ট সেল টাইপ, মানে একটা অ্যাডাল্ট সেল টাইপ অন্য একটা অ্যাডাল্ট সেল টাইপে রিপ্লেসড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এই মেটাপ্লাসিয়াটা হয়, এই মেটাপ্লাসিয়াটা হয় সাধারণত কোনো ইরিটেন্ট সাবস্টেন্সের এগেনস্টে রেসপন্স করার জন্য। হ্যাঁ, তখন কি হয়? আচ্ছা, এক্সাম্পলগুলো দিয়ে একেবারে বুঝিয়ে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি বলেছি কি এপিথেলিয়াল সেলে হতে পারে, মেসেনকাইমাল সেলে হতে পারে। তাহলে আমরা প্রথমে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়াটা পড়ি। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, এখানে কি হয়? মনে করো রেসপিরেটরি এপিথেলিয়াম, আমরা জানি রেসপিরেটরি এপিথেলিয়ামের লাইনিং কি? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাই না? এখন ক্রনিক স্মোকার যারা অনেক দিন ধরে স্মোক করে তাদের এই যে সিগারেটের ভিতরে যে ইরিটেন্ট সাবস্টেন্সগুলো থাকে সেই ইরিটেন্ট সাবস্টেন্সের ইরিটেশনের কারণে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে তখন সিলিয়েটেড কলামনার চেঞ্জ হয়ে যায় স্কোয়ামাস এপিথেলিয়ামে। ঠিক আছে? আমরা জানি যেখানে ফ্রিকশন থাকে, এই যে স্কিনের আমাদের লাইনিং কি? স্কিনের লাইনিং হচ্ছে স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস না? এর কাজ কি? মেইন কাজ হচ্ছে আমাদের বডিকে প্রোটেক্ট করা। এই যে আমরা এখানে সেখানে হাঁটাহাঁটি করছি, এর সাথে ঘষা লাগছে, এর সাথে ফ্রিকশন হচ্ছে, বিভিন্ন জায়গার মাধ্যমে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত পাচ্ছি, তাহলে এই বিভিন্ন আঘাত থেকে রক্ষা করছে কি আমাদের এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার মানে যেখানে ফ্রিকশন হবে সেই ফ্রিকশন থেকে বডিকে রক্ষা করার জন্য কি থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে যখনই এই ইরিটেন্ট সাবস্টেন্সটা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামকে বেশি বেশি ইরিটেশন করবে তখন এই কলামনার এপিথেলিয়াম চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যাবে। এছাড়াও আরো কিছু এক্সাম্পল আছে, যেমন মনে করো গল ব্লাডার। গল ব্লাডারে কি আমরা জানি টল কলামনার এপিথেলিয়াম। যদি গল ব্লাডারে, এটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম, এটা গল ব্লাডার, টল কলামনার এপিথেলিয়াম। এখন এই টল কলামনারে মনে করো একটা গল স্টোন আছে, তখন স্টোনটা কি এই কলামনার এপিথেলিয়ামকে রিপিটেডলি ইরিটেট করতে থাকবে। এই ইরিটেশনের কারণে তখন কলামনার তো ইরিটেশনের এগেনস্টে নিজেকে প্রোটেক্ট করার অ্যাবিলিটি নাই, তখন যার অ্যাবিলিটি আছে সেই সেলটা লাগবে। কোন সেল? তখন আসবে স্কোয়ামাস সেল। আচ্ছা, আবার ইউরিনারি ব্লাডারে যদি স্টোন থাকে, হতে পারে না ইউরিনারি ব্লাডারে স্টোন? ইউরিনারি ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম কি আমরা জানি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। হ্যাঁ, যে এপিথেলিয়াম কোনো কিছু রিঅ্যাবজর্পশন করতে পারে না, রিঅ্যাবজর্পশনটা প্রিভেন্ট করার জন্য ইউরিনারি ট্র্যাক্টে লাইনিং থাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে যদি ট্রানজিশনাল ইউরিনারি ব্লাডারে যদি স্টোন থাকে তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আবারও ফ্রিকশন প্রিভেন্ট করার জন্য স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, এখন মনে হচ্ছে যে সবকিছু শুধু স্কোয়ামাসেই হচ্ছে না, সবকিছু স্কোয়ামাসে হচ্ছে না, কলামনারেও হতে পারে। কোথায় কলামনারে হতে পারে? লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, খুব কমন একটা এক্সাম্পল। হ্যাঁ, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস আমরা জানি ইউসারের লাইনিং কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা নন কেরাটিনাইজড। এখন যখন স্টোমাকের যে অ্যাসিড গুলো, যে অ্যাসিডিক কন্টেন্ট থাকে সেই অ্যাসিডের যদি রিফ্লাক্স হয়, স্টোমাক থেকে রিফ্লাক্স হয়ে যদি ইসোফেগাসে চলে আসে, তাহলে ইসোফেগাসের যে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে সেই স্কোয়ামাস এপিথেলিয়ামের কি অ্যাসিডের এগেইনস্টে নিজেকে প্রিভেন্ট করার অ্যাবিলিটি আছে? নাই। তাহলে ইসোফেগাস, এখানে স্কোয়ামাস থাকে, কি হয়ে যায়? তাহলে অ্যাসিড থেকে প্রিভেন্ট করতে পারে কে? কলামনার। তার বিভিন্ন সিক্রেশন আছে, সিক্রেশনের মাধ্যমে সে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে অথবা একটা ব্যারিয়ার তৈরি করে নিজেকে রক্ষা করে। তাহলে স্কোয়ামাস থেকে হতে পারে কলামনার। তাহলে আমরা জানলাম কোথাও স্কোয়ামাস হয়, কোথাও কলামনার হয়। এখন এই যে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া আমরা বলছি, তাহলে এটার আমরা নামকরণ কিভাবে করব? যে এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যাবে সেই এপিথেলিয়ামের নাম অনুযায়ী। তাহলে যখন কলামনার বা ট্রানজিশনাল বা যে কোনো ধরনের এপিথেলিয়াম থেকে স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হবে তখন সেটাকে আমরা বলবো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এবং যদি কোনো কারণে স্কোয়ামাস বা অন্য যে কোনো ধরনের এপিথেলিয়াম থেকে কলামনারে কনভার্ট হয় তখন সেটাকে আমরা বলবো কলামনার মেটাপ্লাসিয়া। তাহলে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ারই আমরা দুইটা সাবটাইপ পেলাম, একটা কি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া এন্ড আরেকটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া। এই যে ইসোফেগাসের লর এন্ডে স্কোয়ামাস থেকে কলামনার মেটাপ্লাসিয়া হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে ব্যারেটস ইসোফেগাস।
ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতে পারে ভাই ভাই, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যারেটস ইসোফেগাস। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমরা দেখলাম এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া কোথায় কোথায় হতে পারে। এখন আমরা তাহলে জানলাম যে এই যে মেটাপ্লাসিয়াটা হচ্ছে, এই এপিথেলিয়াল কনভার্সনটা হচ্ছে, অ্যাডভার্স সিচুয়েশনটা তৈরি হচ্ছে, সেই সিচুয়েশন থেকে এপিথেলিয়াম সেলটা নিজেকে রক্ষা করার জন্য তাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এখন একটা উপায় বের হলো যে এই যে ইরিটেশনটা আসছে, এই ইরিটেশন থেকে সে নিজেকে রক্ষা করলো, কিন্তু আমাদের বডিতে যে জায়গাটায় নর্মালি যে সেলটার থাকার কথা তার স্পেসিফিক কিছু ফাংশন অবশ্যই আছে, তাই না? যেমন রেসপিরেটরি এপিথেলিয়ামের কথাই আমরা যদি বলি, যেখানে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামের ফাংশন কি? এরা কি করে? যখনই এখানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যখনই কোনো নক্সাস কোনো পার্টিকেল এন্ট্রি করে, ঠিক আছে, তখন এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এই পার্টিকেলগুলোকে এদের মধ্যে থেকে, এই কলামনার সেল থেকে যে সিক্রেশনটা আসে, যে মিউকাসটা সিক্রেটেড হয়, সেই মিউকাসে সেই নক্সাস সাবস্টেন্সটাকে এনট্র্যাপড করে ফেলে, আর এই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে এদেরকে বাইরে এক্সপেল করে দেয়। কিন্তু যদি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যায়, তখন এই পার্টিকেলটাকে আর রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বের করতে পারবে না। তাহলে তার যে নর্মাল যে প্রোটেক্টিভ, সে ইরিটেন্ট সাবস্টেন্সের এগেনস্টে তার প্রোটেকশন করতে পারলো, কিন্তু তার নর্মাল যে প্রোটেক্টিভ অ্যাবিলিটি সেটা সে হারিয়ে ফেললো। সেই জন্য মেটাপ্লাসিয়াকে বলা হয় ডাবল এজড সোর্ড। ঠিক আছে, ডাবল এজড সোর্ড। একদিক থেকে সে নিজেকে ইরিটেন্ট সাবস্টেন্সের এগেনস্টে রক্ষা করছে, অন্যদিক থেকে তার নর্মাল যে ফাংশন, নর্মাল ফাংশনটা লস্ট হয়ে তার অন্য ধরনের ক্ষতি হচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় ডাবল এজড সোর্ড। ঠিক আছে, সব জায়গাতেই, যেমন ধরো ব্যারেটস ইসোফেগাসেও আমরা বললাম যে কলামনার মেটাপ্লাসিয়া হয়, সেখানে কলামনার এপিথেলিয়াম চলে আসে তার নিজেকে অ্যাসিড রিফ্লাক্স থেকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আমরা যখন কোনো ফুড পার্টিকেলস যখন খাই, তখন আমরা কি অনেক ধরনের খাবার খাই না? তো সেই ধরনের খাবারের কারণে যে ইরিটেশনগুলো হয়, সেই ইরিটেশন থেকে তখন আর ইসোফেগাস নিজেকে প্রোটেক্ট করতে পারে না, তার মানে তার নর্মাল ফাংশনটা লস্ট হয়ে যায়। এই জন্য আমরা কি বলবো, মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজড সোর্ড। আচ্ছা, আর আরেকটা কথা বলা হয় যে হাইপারপ্লাসিয়াতে আমরা বলেছিলাম যে ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্ট চেঞ্জ, একই সাথে মেটাপ্লাসিয়াও ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্ট চেঞ্জ। হ্যাঁ, এখানে কি হয় যে স্টেম সেল থেকে একটা ডিফারেন্সিয়েটেড সেল হওয়ার কথা, সেই স্টেম সেল থেকে অন্য আরেকটা সেল তৈরি হয়। স্টেম সেলসের রিপ্রোগ্রামিং এর কারণে যেই স্টেম সেলটা কলামনার সেল তৈরি করার কথা ছিল, সেই সেলটা স্কোয়ামাস সেল তৈরি করবে। ঠিক আছে, তাহলে কি হয়, স্টেম সেলের রিপ্রোগ্রামিং হয়। তো এই চেঞ্জটার কারণে যখন কন্টিনিউয়াস সেই ইরিটেটিং সাবস্টেন্সটা থাকবেই, তখন এই চেঞ্জটা যে হবে, সেই চেঞ্জটা আস্তে আস্তে মেটাপ্লাসিয়া থেকে সেটা আস্তে আস্তে ম্যালিগনেন্ট চেঞ্জের দিকে ধাবিত হতে থাকবে। আচ্ছা, এখন কি ধরনের ম্যালিগনেন্সি হতে পারে? তাহলে রেসপিরেটরি এপিথেলিয়ামে আমরা জানি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাহলে এখানে যদি কোনো ম্যালিগনেন্ট চেঞ্জ হয়, তাহলে কলামনার এপিথেলিয়ামের ম্যালিগনেন্সি হওয়ার কথা ছিল, তাই না? কলামনার এপিথেলিয়ামের ম্যালিগনেন্সিকে আমরা কি বলি, অ্যাডেনোকার্সিনোমা। কিন্তু যদি মেটাপ্লাসিয়া হয়ে কলামনার এপিথেলিয়ামটা স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যায়, তখন যদি কোনো ম্যালিগনেন্সি হয়, এই স্মোকিং ইরিটেন্টটার কারণে যদি ম্যালিগনেন্সি হয়, তখন সেখানে কলামনার নেই, কি আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে সেই স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা তোমাদের লাগবে যখন তোমরা নিওপ্লাসিয়া পড়বে বা সিস্টেমিক প্যাথোলজি যখন পড়বে তখন। তাহলে রেসপিরেটরি সিস্টেম আমরা জানলাম কিভাবে স্কোয়ামাস, রেসপিরেটরি সিস্টেমের লাইনিং যদিও কলামনার এপিথেলিয়াম, কিন্তু কিভাবে সেখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, কারণ কন্টিনিউয়াস ইরিটেশনের কারণে এই কলামনার এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস সেলে হয়ে যায়, এবং তখন এই ইরিটেটিং সাবস্টেন্সটা যদি পারসিস্ট করে ফর এ ভেরি প্রলংড পিরিয়ড, তখন স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। একই রকম ভাবে অন্য যে কোনো জায়গায় যেখানে যেখানে মেটাপ্লাসিয়া হতে পারে, মেটাপ্লাসিয়া হওয়ার পরে যদি সেখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, তাহলে যে মেটাপ্লাস্টিক সেলটা অ্যারাইজ করে, সেই মেটাপ্লাস্টিক সেলের থেকে ম্যালিগনেন্সিটা আসে। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া।
এখানে আরেকটা কথা, ভিটামিন এ আমরা জানি এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে নর্মাল বডি এপিথেলিয়ালাইজেশন, সেই এপিথেলিয়ালাইজেশনের জন্য ভিটামিন এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই ভিটামিন এ যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে এপিথেলিয়াল ডিফারেন্সিয়েশনটা ভালো হবে না, তখনও মেটাপ্লাসিয়া হতে পারে। মানে মেটাপ্লাসিয়া তাহলে আমরা মেইন কি কি কজ পড়লাম, একটা হচ্ছে যে কোনো ইরিটেটিং সাবস্টেন্স যদি থাকে, আরেকটা হচ্ছে যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে। ঠিক আছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কোনো ইরিটেশন হবে না, কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকার কারণে এপিথেলিয়ার ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে হবে না, যার ফলে মেটাপ্লাস্টিক এপিথেলিয়া গ্রো করবে। আচ্ছা, আমরা এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া পড়লাম। আর কি বলেছিলাম, এপিথেলিয়াল সেলেও হতে পারে, মেসেনকাইমাল সেলেও হতে পারে। তাহলে মেসেনকাইমাল সেলে মেটাপ্লাসিয়া হলে সেটাকে আমরা কি বলবো, মেসেনকাইমাল সেলে যদি মেটাপ্লাসিয়া হয়, এটার এক্সাম্পল কি, সেটার এক্সাম্পল হচ্ছে যদি কোনো ইনজুর্ড কোনো সফট টিস্যুতে, পার্টিকুলারলি যেখানে ইনজুরির কোনো ফোকাই থাকে, এরকম সফট টিস্যুতে বোন ফর্মেশন হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেসেনকাইমাল সেলের এক্সাম্পল। ঠিক আছে, আমার মনে হয় আমরা মোটামুটি সেলুলার অ্যাডাপ্টেশন পড়ে ফেলেছি। এর মধ্যে তোমাদের এই যে বিভিন্ন অ্যাট্রফি এবং হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এগুলো ডিফারেন্সগুলো পড়তে হবে। হ্যাঁ, আমার মনে হয় এতক্ষণ যা বললাম যদি তোমরা বুঝতে পারো তাহলে ডিফারেন্সগুলো তোমরা এখন নিজেরাই লিখতে পারবে, যে কোথায় সেল সাইজ বড় হচ্ছে, কোথায় সেলের নাম্বার বাড়ছে, কোনটা কোন ধরনের সেলে হচ্ছে, কোনটা ল্যাবাইল সেলে হবে, কোনটা পার্মানেন্ট সেলে হবে, তাই না? এক্সাম্পলগুলো কি কি, এগুলো দিয়ে আমার মনে হয় তোমরা নিজেরাই এখন ডিফারেন্সটা বলতে পারবে। আচ্ছা, এখন আমরা পড়বো প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। ঠিক আছে, এটা সেদিন আমাদের বাকি ছিল, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। আচ্ছা, প্যাথোলজিক ক্যালসিফিকেশনটা কি, এখানে কি হয় বোঝাই যাচ্ছে, প্যাথোলজিক নামেই আছে, প্যাথোলজিক মানে এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন না, এটা অবভিয়াসলি একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। কি হয়, যে কোনো ডিজিজ স্টেটে যদি নর্মাল যে সেলগুলো থাকে সেই সেলে যদি, সেলের বাইরেও হতে পারে প্যারেনকাইমাতে, যদি অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন হয়। ঠিক আছে, অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিশন। আচ্ছা, ক্যালসিয়ামের সাথে আর কি আসতে পারে, আয়রন থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, প্লাস আদার্স কিছু মিনারেল থাকবে। তাহলে অ্যাবনর্মাল ডিপোজিশন অফ ক্যালসিয়াম অ্যালং উইথ আয়রন, ম্যাগনেসিয়াম অ্যান্ড সাম আদার মিনারেলস, তখন আমরা কি বলবো, এটাকে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। এটার দুইটা টাইপস আছে, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, আরেকটা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনটা কি, যখন কোনো ডেড টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হচ্ছে। আচ্ছা, মেটাস্ট্যাটিকটা আমরা মুছে দেই আপাতত, আমরা ডিস্ট্রফিকটা আগে পড়ি, তারপর মেটাস্ট্যাটিকটা সম্পর্কে পড়ব। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনটা কি, ক্যালসিয়াম ডিপোজিশন ইন ডেড টিস্যু। ঠিক আছে, এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এখানে সাধারণত সেরাম ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম মেটাবলিজমে কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে না, নো মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনটা কি, ডেড টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হবে, সেরাম ক্যালসিয়াম লেভেলটা নর্মাল থাকবে, আর এখানে কোনো মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট থাকবে না। এখানে কি হতে পারে, এক্সট্রা সেলুলার ডিপোজিশন হতে পারে, এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম ডিপোজিশন, যেটা একটা মেমব্রেন বাউন্ড ভেসিকলের মধ্যে থাকবে, আর ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে ডাইং টিস্যুতে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়া থেকে ক্যালসিয়াম রিলিজ হয়ে আমরা জানি ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, এটা আমরা পড়েছি সেল ইনজুরিতে। আচ্ছা, এখন কোথায় কোথায় হতে পারে, এক্সাম্পল যদি বলি তাহলে কোথায়, যে কোনো ধরনের নেক্রোসিস, যে কোনো নেক্রোসিসে, এরিয়া অফ নেক্রোসিস। আচ্ছা, আর কোথায় হতে পারে, ড্যামেজড হার্ট ভালভ। ঠিক
আছে? ড্যামেজড হার্ট ভাল্ভ, যে হার্ট ভাল্ভটা অলরেডি ড্যামেজড হয়ে গেছে, হ্যাঁ আমরা বলেছি না ডেড টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হলে সেটাকে ডিস্ট্রফিক বলবো। আর কি কোনো আর্টারিয়ালে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যেটা অ্যাডভান্সড অ্যাথেরোস্ক্লেরোসিস হলে তখন যে ক্যালসিয়াম ডিপোজিশন হবে সেটাও আমরা বলছি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। হ্যাঁ, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন থেকে আর খুব বেশি জানার নেই, আমরা আরেকটু ডিটেলস পড়বো মেটাস্টেটিক ক্যালসিফিকেশনটা। হ্যাঁ, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন, তাহলে এটা কি? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন বলেছে যদি ডেড অথবা ডাইং টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হয় তাহলে সেটাকে আমরা বলবো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। যদি লিভিং টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হয় তখন সেটাকে আমরা বলবো মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। তাহলে কি হবে? যদি লিভিং টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হয় তখন সেটাকে আমরা বলবো মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। এখানে ইউজুয়ালি এই মেটাস্টেটিক ক্যালসিফিকেশনে ইউজুয়ালি সেরাম ক্যালসিয়াম লেভেলটা ইনক্রিজড থাকে, মানে হাইপার ক্যালসিমিয়া হয়। হাইপার ক্যালসিমিয়া থাকে, সেরাম ক্যালসিয়াম লেভেলটা ইনক্রিজড থাকে। আর কি থাকে? মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে। মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে। এখন আমরা পড়ি এই মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায় কোথায় হতে পারে। মেইনলি চারটা কজ। কি কি? একটা হচ্ছে আমরা জানি ক্যালসিয়াম মেটাবলিজমের মেইন হরমোন প্যারাথরমোন, তাই না, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে। এখন যদি কোনো কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার হয়, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা হতে পারে, অথবা যদি এমন কোনো টিউমার থাকে বডিতে যেই টিউমার থেকে প্যারাথরমোন লাইক সাবস্টেন্স রিলিজ হতে পারে, আমরা জানি যেগুলোকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, তাই না। যদি প্যারাথাইরয়েড অ্যাডেনোমা হয় বা যে কোনো কারণে প্যারাথরমোন থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন বেশি বেশি রিলিজ হয়, অথবা যে কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশনে যদি প্যারাথরমোন লাইক সাবস্টেন্স রিলিজ হয় তখন এই প্যারাথরমোনের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এখন এই প্যারাথরমোন বেড়ে গেলে আমরা কি করি? সে ক্যালসিয়াম সেরাম ক্যালসিয়ামকে বাড়াতে হেল্প করে। কিভাবে সে সেরাম ক্যালসিয়ামকে বাড়ায়? সে ইন্টেস্টাইনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে, রেনাল রিঅ্যাবজর্পশন বাড়াবে, রেনাল এক্সক্রিয়েশন কমাবে, তাই না। এই কাজের মাধ্যমে প্যারাথরমোন কি করে? সেরাম ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াবে। যখনই ব্লাডে ক্যালসিয়াম বেশি থাকবে তখন, এখন ব্লাডে ক্যালসিয়াম বেশি থেকে কই যাবে? ব্লাড যে টিস্যুতে যাবে, যেই টিস্যুতে ব্লাড সাপ্লাই হবে সেই টিস্যুতে ব্লাড সাথে করে ক্যালসিয়ামকে নিয়ে যাবে এবং অ্যাবনর্মাল টিস্যু ডিপোজিশন হবে। ঠিক আছে, অ্যাবনর্মাল টিস্যু ডিপোজিশন অফ ক্যালসিয়াম। তাহলে একটা কজ আমরা জানলাম যে যদি কোনো কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন বেশি আসে, অথবা অন্য কোনো টিউমার থেকে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের কারণে প্যারাথরমোন লাইক সাবস্টেন্স বেশি আসে, যেটা সেরাম ক্যালসিয়াম লেভেলকে বাড়িয়ে দিবে, সেই সেরাম ক্যালসিয়াম এক্সেস যে সেরাম ক্যালসিয়াম থাকবে সেটা আলটিমেটলি টিস্যু ডিপোজিশন হবে এবং ক্যালসিফিকেশন তৈরি করবে, যেটাকে আমরা বলবো মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। আচ্ছা, আর কি হতে পারে? যদি ক্রনিক রেনাল ফেলিওর হয়, ক্রনিক রেনাল ফেলিওর যদি হয়, আমরা জানি কিডনি থেকে একটা এনজাইম আসে, কি? আলফা হাইড্রোক্সিলেজ। এই আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা কি করে? এই আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা 25 হাইড্রোক্সি ক্যালসিফেরলকে 125 ডাই হাইড্রোক্সি পলিক্যালসিফেরলে কনভার্ট করে। হ্যাঁ, তার মানে অ্যাক্টিভ ভিটামিন 3। তাহলে ভিটামিন ডি কে তার অ্যাক্টিভেট ফর্মে যাওয়ার জন্য কি লাগে? আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম। এখন যদি রেনাল ফেইলুর হয়, যদি রেনাল ফাংশন অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম আসবে না। যদি আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম না থাকে তাহলে অ্যাক্টিভেটেড ভিটামিন ডি
কম তৈরি হবে, ভিটামিন D3 কম তৈরি হবে। এখন ভিটামিন ডি এর কাজ কি? বডিতে সেরাম ক্যালসিয়াম আর সেরাম ফসফেট লেভেলটাকে মেনটেন করা। যদি ভিটামিন D3 কম কাজ করে, ভিটামিন D3 এর অ্যাবসেন্স যদি থাকে, তখন কি হয়? সেরাম ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে, তাই না? ডিক্রিজড হবে। তাহলে রেনাল ফেইলুরে আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে ভিটামিন D3 অ্যাক্টিভেট হতে পারবে না, এবং ভিটামিন D3 যদি না আসে তাহলে সেরাম ক্যালসিয়াম লেভেলটাকে সে কমিয়ে দিবে। যদি ভিটামিন ডি না থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হবে না। এখন এই যে সেরাম ক্যালসিয়াম লেভেল কমে গেল, এই সেরাম ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে বডিতে একটা ফিডব্যাক মেকানিজম তৈরি হবে। এই লো সেরাম ক্যালসিয়াম লেভেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে বেশি বেশি করে প্যারাথ হরমোন রিলিজ করার জন্য। ঠিক আছে, এখান থেকে তাহলে কি হবে? সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম এটাকে বলে। এর আগে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, যেটার কজ ছিল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে। আর এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কজ না, ভিটামিন ডি কম থাকার কারণে, ক্যালসিয়াম কম অ্যাবজর্ব হওয়ার কারণে এই লো ক্যালসিয়াম লেভেলটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে বেশি বেশি প্যারাথাইরয়েড রিলিজ করার জন্য। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ঠিক আছে? এই সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের কারণে তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে এত বেশি প্যারাথ হরমোন আসবে, এবং এই প্যারাথ হরমোন বডিতে এত বেশি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে, সেরাম ক্যালসিয়াম লেভেল তখন এত বেশি বাড়াবে যে আলটিমেটলি তখন কি হবে? ক্যালসিয়াম যে টিস্যুতে ডিপোজিশন হবে। তাহলে দুইটা মেইন কজ আমরা পড়লাম, একটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, যেখানে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা হতে পারে বা অন্য যে কোনো কারণে বডিতে যদি প্যারাথর্মোন লাইক সাবস্টেন্স বেশি রিলিজ হয়। আরেকটা হতে পারে যদি ক্রনিক রেনাল ফেইলুর হয়, তখন আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম কম থাকার কারণে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল তৈরি হতে পারবে না, যেটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার কথা ছিল, কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব না করতে পারায় তখন সেরাম ক্যালসিয়াম লেভেল লো থাকবে, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে বেশি বেশি প্যারাথর্মোন রিলিজ করার জন্য। তখন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে বেশি বেশি প্যারাথর্মোন আসবে, এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনের মাধ্যমে সে সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দিবে, যেটা নর্মাল থেকে অনেক বেশি হয়ে যাবে, এবং আলটিমেটলি এই এক্সেস ক্যালসিয়ামগুলো বিভিন্ন টিস্যুতে যেয়ে ডিপোজিশন হবে। আর কি হতে পারে? আচ্ছা, এটা তো পড়লাম রেনাল ফেইলুরে, একটা পড়লাম আমরা ভিটামিন ডি যদি কমে যায়। হ্যাঁ, রেনাল ফেইলুরের কারণে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তখন ক্যালসিয়াম লেভেল কমে যেয়ে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন করছে। এখন কোনো কারণে যদি ভিটামিন ডি এক্সেস হয়, ভিটামিন ডি ইনটক্সিকেশন, ভিটামিন ডি যদি এক্সেস হয় তাহলে তো প্যারাথাইরয়েড হরমোনের দরকার নেই, ভিটামিন ডি নিজেই তখন বেশি বেশি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে, ক্যালসিয়াম এক্সক্রিয়েশনকে কমাবে এবং সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়াবে। সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়াবে, আলটিমেটলি এক্সেস ক্যালসিয়াম কোথায় যাবে? টিস্যুতে, বিভিন্ন অর্গানে। আচ্ছা, এখন ভিটামিন ডি ইনটক্সিকেশনের আরেকটা, ভিটামিন ডি এক্সেস হওয়ার আরেকটা কজ হচ্ছে সার্কোইডোসিস, যেখানে কি হয়? ম্যাক্রোফেজ কি করে? সার্কোইডোসিসে ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে বেশি বেশি, যার ফলে সেরাম ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় এবং টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। তাহলে আমরা তিনটা কজ পড়লাম, একটা পড়লাম প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড, আরেকটা ভিটামিন ডি ইনটক্সিকেশন, আরেকটা ছিল ক্রনিক রেনাল ফেইলিওর। আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যদি বোন ডিস্ট্রাকশন হয়। কি? ডিস্ট্রাকশন অফ বোন, ঠিক আছে? যদি বোন ডিস্ট্রাকশন হয়, বোনে কি হয়? যে কোনো কারণে আমরা জানি বোনসের মধ্যে মিনারেল খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, না? বোন মিনারেলাইজেশন, বোনের মধ্যে ক্যালসিয়াম থাকে, ফসফেট থাকে। এখন কোনো কারণে যদি বোনের ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়, বোনে যদি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে বোনস থেকে ক্যালসিয়াম রিলিজ হয়ে ব্লাডে আসবে এবং আলটিমেটলি ব্লাডে ক্যালসিয়াম লেভেল নর্মাল থেকে অনেক বেশি বাড়িয়ে দিবে। এখন
এই বোন ডিস্ট্রাকশন কখন কখন হতে পারে? একটা হচ্ছে বলেছিলাম যে যদি ইমমোবিলাইজ থাকে তাহলে মাসেল সেলে অ্যাট্রফি হয়। শুধু মাসেল সেলে অ্যাট্রফি হয় না, ইমমোবিলাইজেশনের কারণে বোনেরও ডিমিনারেলাইজেশন হতে থাকে, ঠিক আছে? যারা ইমমোবিলাইজড অবস্থায় থাকে তাদের আস্তে আস্তে বোনের মিনারেলাইজেশন কমতে থাকে, বোন থেকে ক্যালসিয়াম বের হয়ে যেতে থাকে। তাহলে বোনের ডিস্ট্রাকশন কি কিভাবে হতে পারে? একটা পড়লাম, একটা আমরা জানলাম ইমমোবিলাইজেশন। আর কি হতে পারে? যদি বোনে এমন কোনো অস্টিওলাইটিক লেশন থাকে, বোনের কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশন যদি হয় যেটা বোনকে আস্তে আস্তে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও যদি বোনের সেকেন্ডারি কোনো কজ হয়, সেকেন্ডারি কোনো মেটাস্টেটিক লেশন আসে যেটা বোনের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। আর কি হতে পারে? বোনেরই একটা কন্ডিশন যেমন মাল্টিপল মায়োলোমা, এখানে কি হয়? বেশি বেশি প্লাজমা সেল থাকে না, প্লাজমা সেল, এই প্লাজমা সেল থেকে বেশি বেশি ইন্টারলিউকিন রিলিজ হয়। মাল্টিপল মায়োলোমাটা কিসের? আমরা জানি প্লাজমা সেলের ম্যালিগন্যান্সি, বেশি বেশি প্লাজমা সেল সিনথেসিস হয়, এই প্লাজমা সেল থেকে বেশি বেশি ইন্টারলিউকিন আসে, এই ইন্টারলিউকিনটা সেল বোনে অস্টিওলাইটিক লেশন করে। তাহলে আবারও অস্টিওলাইটিক লেশন হলে বোন থেকে ক্যালসিয়াম বের হয়ে আসবে, এবং বোন থেকে ক্যালসিয়াম যদি আসে তাহলে সেই ক্যালসিয়ামটা ব্লাডে জমা হবে, ব্লাড থেকে এক্সেস ক্যালসিয়ামটা আমরা জানি টিস্যুতে যেয়ে ডিপোজিশন হবে। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা আছে, এটা হচ্ছে মেটাবলিক বোন ডিজিজ। এখানে কি হয়? যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মানে হাইড্রোজেন আয়ন যদি বেশি হয়, তাহলে বোনে মনে করো এটা একটা বোন, হ্যাঁ, এই বোনে এই যে ক্যালসিয়াম আয়নগুলো থাকবে, এই হাইড্রোজেন আয়নগুলো যে ক্যালসিয়ামকে রিপ্লেস করে দিবে, রিপ্লেস করে দিয়ে সে নিজে এখানে জায়গা করে নিবে আর বোন থেকে ক্যালসিয়াম বের করে ব্লাডে চলে আসবে। তাহলে মেটাবলিক বোন ডিজিজেও ক্যালসিয়াম বোন থেকে ডিসপ্লেসড হয়ে ব্লাডে চলে আসে, আলটিমেটলি ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে এবং সেগুলো কোথায় জমা হবে? টিস্যুতে। তাহলে মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের আমরা কতগুলো মেইন এক্সাম্পল জানলাম। একটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, আর একটা সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডিউ টু ক্রনিক রেনাল ফেইলিওর, ভিটামিন ডি ইনটক্সিকেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ বোন লেশন, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে এখান থেকে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের ডিফারেন্সগুলো জানতে হবে। আমার মনে হয় এতক্ষণে তোমরা বুঝে গেছো কি কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট তোমাদেরকে বলতে হবে। ডিস্ট্রফিকটা ডাইং টিস্যুতে হয়, এটা লিভিং টিস্যুতে হয়, এখানে হাইপার ক্যালসিমিয়া থাকে, ডিস্ট্রফিতে সেরাম ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে, এখানে মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে, ডিস্ট্রফিকে কোনো মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট থাকে না। তারপর মেটাস্টেটিকের এক্সাম্পলগুলো বলবে আর ডিস্ট্রফিকের এক্সাম্পলগুলো বলবে, ঠিক আছে? আচ্ছা, সেল ইনজুরি আমার মনে হয় মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। এটাতে তোমাদের বোঝার জন্য কিছু নাই। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন এটা হচ্ছে অ্যাবনর্মালি সেলের ভিতরে কি কি জিনিস অ্যাকুমুলেট হতে পারে। হ্যাঁ, কি কি জিনিস? সাধারণত পিগমেন্ট অ্যাকুমুলেট হতে পারে, ঠিক আছে? পিগমেন্টের মধ্যে কিছু হতে পারে এন্ডোজেনাস, কিছু হতে পারে এক্সোজেনাস, তারপর লিপিড ডিপোজিশন হতে পারে, যেটা আমরা ফ্যাটি লিভার পড়েছি। হ্যাঁ, ফ্যাটি লিভার আগের ক্লাসে আমরা জেনেছি। গ্লাইকোজেন ডিপোজিশন হতে পারে। এন্ডোজেনাস পার্টিকেল কি কি আছে? মেলানিন, হেমাটিন, হেমোসিডারিন, আর হতে পারে বিলিরুবিন পিগমেন্ট। এটা তোমাদের শুধু নামগুলো জানলেই হবে যে হ্যাঁ কি কি সাবস্টেন্স অ্যাকুমুলেট হতে পারে, কি কি পিগমেন্ট হতে পারে, লিপিড হতে পারে, গ্লাইকোজেন হতে পারে। পিগমেন্টের মধ্যে এন্ডোজেনাস এন্ড এক্সোজেনাস। এক্সোজেনাস অনেক কিছু হতে পারে, যেমন কার্বন, লেড, সিলভার। হ্যাঁ, এন্ডোজেনাস কি কি? মেলানিন, হেমাটিন, হেমোসিডারিন অ্যান্ড বিলিরুবিন পিগমেন্ট। আচ্ছা,
লিপিড ডিপোজিশনের ফ্যাটি লিভারটা আমরা সেদিন খুব ডিটেলসে পড়েছি। আর গ্লাইকোজেনটা ইউজুয়ালি কোথায় ডিপোজিশন হয়? লিভার সেলে ডিপোজিশন হতে পারে, ইন লিভার সেল আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অফ কিডনি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। আমার মনে হয় আমরা সেল ইনজুরি শেষ করেছি। তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না। এটা একটা ওয়ান ওয়ে ক্লাস সিস্টেমে আসলে আমি তোমাদের আউটপুট খুবই কম পাই। আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তারপরেও বিশেষ করে এই লকডাউনের সময়টাতে যেখানে মেডিকেল কলেজগুলো বন্ধ, সেখানে তোমাদের পড়াশোনার জন্য আমার মনে হয় অনলাইন ক্লাসটা কিছুটা হলেও তোমাদের জন্য হেল্পফুল হয়। এই জন্য অবশ্যই এক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ। ওরা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। ঠিক আছে, যারা সাথে ছিলেন এতক্ষণ সময় ধরে কষ্ট করে ধৈর্য ধরে আমার লেকচারটা শুনেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি ডেলিভার করার জন্য। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে রেখো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, নিরাপদে থাকো, সাবধানে থাকো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।